তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে 4 নম্বর সেট দেখে নিই। এর আগে অলরেডি আমি 3টে সেট আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যে মাধ্যমিক পর্ষদ শিক্ষা টেস্ট পেপার বলে একটা প্লেলিস্ট করা আছে, ওখানে চলে গিয়ে দেখতে পারো। তাহলে আজকে যে 2 নম্বরের প্রশ্নগুলি দেখব সেই প্রশ্নগুলি হচ্ছে, প্রথম প্রশ্ন যেখানে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, আর 2 নম্বরের প্রশ্নগুলি বিভাগ গতে থাকে। ঠিক আছে, তোমাদের যে কোনো 6টি লিখতে হয়, অথবা দিয়ে থাকে, একটি প্রশ্নের সাথে আরেকটি অথবা দিয়ে থাকে। তাহলে আমি এই প্রশ্নগুলি আমার পিডিএফে তুলে নিয়েছি, তোমরা টেস্ট পেপার ওয়াইজ মিলিয়ে নিও। চলো, দেখতে পাচ্ছ যে আজকে আমি 2টো সেট করাবো এখানে। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে এবং শুনবে, একটু বোঝার আছে, দিয়ে তোমরা শেষে ভিডিওটি পজ করে লিখে নেবে। তাহলে 1 নম্বর, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? অবরোহণ প্রক্রিয়া তাকেই বলে যেখানে যে সকল প্রক্রিয়ায় নগ্নিভবন এবং ক্ষয়ীভবনের দ্বারা ভূমির উচ্চতা হ্রাস করে তাকে অবরোহণ বলা হয়। এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস ঘটে, ঠিক আছে, কমে যায়। পরবর্তী প্রশ্ন দেখো যে অ্যালবেডো কী? অ্যালবেডো হচ্ছে সূর্যের আলো বা তাপ বিকিরণের কোনো পৃষ্ঠে পড়ার পর যে পরিমাণ প্রতিফলিত হয় তার অনুপাত। এটি একটি পৃষ্ঠের প্রতিফলন ক্ষমতা নির্দেশ করে। বরফ ও তুষারের অ্যালবেডো বেশি, কারণ কি না এর মধ্যে সূর্যের আলোটা বেশি প্রতিফলিত হয় তাই। চলো 2 নম্বর প্রশ্ন দেখি, ধোঁয়াশা কী? ধোঁয়াশা বলতে কী বোঝো? ধোঁয়াশার যেটা আমরা একটা পার্টিকুলার উত্তর দেব সেটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড, তারপর তোমার নাইট্রিক অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস ও ভাসমান বস্তু কণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট ধোঁয়াপূর্ণ অবস্থা হলো ধোঁয়াশা। অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, দেখো সিজিগি কী বা সিজিগি বলতে কী বোঝো? এই সিজিগিটা আগেও বলেছি, এখনও বলছি, সিজিগি, অ্যাপোজি, পেরিজি, এই 3টে তোমরা সংজ্ঞা ভালোভাবে দেখে যাবে। 2 নম্বরের 3টের মধ্যে দিতেই পারে, 2-এ না দিলে 1-এ দেবে, 1-এ আরও শর্ট হয়ে যাবে। আগেও আলোচনা করেছি, আবারও দেখে নাও যে জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ আর পৃথিবীর কক্ষপথে যদি একই সরলরেখায় চলে আসে তাহলে আমরা সেটাকে বলা হয় সিজিগি, বা আমরা সেটাকে সিজিগি বলি। পরবর্তী প্রশ্ন, বিষাক্ত বজ্র কাকে বলে? একটু তাড়াহুড়ো করে বলছি, তার কারণ হচ্ছে যে ভিডিওটি বড় হয়ে যাবে, চাই না বড় করতে, কারণ 2-10 মিনিটের মধ্যে রেখে দিলে ভিডিওগুলো তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো হয়, বা ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। ঠিক আছে, সেই হিসাবে বন্ধুদের শেয়ারও করে দিও, যারা হয়তো অনেক চ্যানেলে হয়তো নেই 2 নম্বরের প্রশ্নগুলো, তোমরা দেখে নিও একটু। তাহলে বিষাক্ত বজ্র বলতে যে বজ্র জীবের মৃত্যু ঘটায়, অসুস্থ পঙ্গু করে দেয়, জল, মাটি, বাতাসকে দূষিত করে তাদের বিষাক্ত বজ্র বলে। উদাহরণ দিয়ে দেবে যে কিছু রাসায়নিক আছে, কিছু ভারী ধাতু রয়েছে, কিছু বিপজ্জনক প্যাথোজেন আছে, এই সবগুলো। আর এই পিডিএফটি পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া যাবে, সেখানে জয়েন হয়ে যাবে, পিডিএফগুলি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভার্মি পোস্টিং বলতে কী বোঝো? ভার্মি পোস্টিং হলো একটা জৈবিক প্রক্রিয়া যেখানে কেঁচো ব্যবহার করে জৈব বজ্রকে দ্রুত এবং কার্যকরভাবে পচিয়ে কম্পোস্টিং বা জৈব সার তৈরি করা হয়। এটা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদার কাকে বলে? আগেও পড়েছি, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদার হচ্ছে যে নতুন তীরের প্লাবনভূমিতে, অর্থাৎ নদীর কাছাকাছি, এই দাড়িটা হবে না, দাড়িটা উঠিয়ে দেবে, যে নদীর কাছাকাছি যদি কোনো নতুন পলি দেখা যায় তাহলে সেটাকে বলা হয় খাদার।
অথবা দিয়ে আছে দেখো যে ভারতের অভ্যন্তরে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম, একটা হচ্ছে উলার হ্রদ, একটা হচ্ছে মানসরোবর হ্রদ। পরবর্তী প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি? ভীষণ ইম্পর্টেন্ট, বারবার দিয়েছে তোমার। দুটি পরিকল্পনার উদ্দেশ্য মানে এই পরিকল্পনার দুটি উদ্দেশ্য লিখবে, যেহেতু 2 নাম্বার রয়েছে। একটা হচ্ছে যে জলসেচের প্রসার, আর একটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, আর একটাও দিয়েছে আমি জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটাকে সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয়। তার কারণ হচ্ছে গুরুত্ব ও চাহিদার বিচারে পেট্রোরসায়ন শিল্পের স্থান একেবারে উঁচু সারিতে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানেই অসংখ্য পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র বা পেট্রোকেমিক্যাল হাব গড়ে উঠেছে। বৈচিত্র্য ও গুরুত্ব চাহিদার বিচারে এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এই শিল্প দ্রুত হারে বেড়ে চলেছে বলে একে উদীয়মান বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। 6 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? নিষ্ক্রিয় সেন্সর তাকেই বলা হয় যেগুলি দিনের বেলায় বস্তুর উপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎচৌম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা। ঠিক আছে। পরবর্তী অথবা দিয়ে আছে দেখো, জিএফসিসি কি? এর আগে আমরা পড়লাম এর আগের মানে ভিডিওতে। জিএফসিসি হচ্ছে একটা ফলস কালার কম্পোজিট, যেটা ছদ্মরং বলা হয়। ঠিক আছে, ছদ্মরঙও যা জিনিস, ফলস কালার কম্পোজিটও একই জিনিস, শুধু বাংলা আর ইংরেজির ফারাক। তোমরা ফুল ফর্মটা একটু দেখে রেখো, ফুল ফর্মটা খুবই কাজে লাগবে এবং পরীক্ষায় আসতেও পারে। যে উপগ্রহ চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে ছদ্মরং বা এফসিসি বলে। এরপর পেজ নাম্বার তোমরা 202 খুলবে এবং সেখানে সেট নাম্বার 5 রয়েছে, তোমরা একটু দেখে নেবে, যদিও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো যে এখানে বিভাগ গয়ের অর্থাৎ 202 নম্বরের পৃষ্ঠার যে প্রশ্নগুলি আছে 2 নম্বরের, সেগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, আর আমি এর পরবর্তীতে 2 নম্বরগুলো হয়ে গেলে আমি অবশ্যই এই 3-এর প্রশ্নগুলি তোমাদের নিয়ে আসবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উত্তর সহ নিয়ে আসবো। তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো, তাহলে অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? যে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে প্রবল বায়ু প্রবাহের তীব্রতায় মরু অঞ্চলের বিপুল পরিমাণ বালুকা রাশি এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়, যার ফলে কখনো কখনো বিশাল এলাকা জুড়ে বালি অপসারিত হয় এবং গভীর খাদ বা গর্তের সৃষ্টি হয়। একে বলা হয় অপসারণ সৃষ্ট গর্ত। এবার তোমাকে যদি একটা ইংরেজিতে টার্ম দেয় যে ব্লো আউট কাকে বলা হয়, তো সেম একই উত্তর হবে। ঠিক আছে। পরবর্তীতে হিমশৈল কাকে বলে? হিমশৈল এর আগের বার আমি আলোচনা করেছি আগের ভিডিওতে, তবু একবার দেখে নাও, দিয়েছি এখানে যেহেতু তোমাদের টেস্ট পেপারে দিয়েছে। যে সমুদ্রের স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্রের জলে ভাসতে থাকে, আর এই বিশাল ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা যায়। যেমন উদাহরণ দিয়েছি যে উত্তর আটলান্টিক মহাসাগরে এটা দেখতে পাওয়া যায়। চলো, চিনুক কাকে বলা হয়? চিনুক হচ্ছে এক প্রকার স্থানীয় বায়ু। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চিনুক হচ্ছে একটা স্থানীয় বায়ু। এটা বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢাল থেকে পেইরি অঞ্চলের দিকে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, যাকে চিনুক বলা হয়। আর একটা তোমাদের শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন এটাই যে চিনুক বায়ু শব্দের মানে চিনুকের অর্থ কী? ঠিক আছে, চিনুকের অর্থ হচ্ছে তুষার ভক্ষক। চিনুকের অর্থ হচ্ছে তুষার ভক্ষক। তোমরা শর্ট প্রশ্নটা জেনে থাকবে। চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে যে মৌসুমী বিস্ফোরণ কি? মৌসুমী বিস্ফোরণ হচ্ছে যে একটা আকস্মিক বায়ু এবং শক্তিশালী প্রবাহ, যা সাধারণত বর্ষাকালে ঘটে। মৌসুমী বায়ু কখন ঘটে? সাধারণত বর্ষাকালে। শর্ট প্রশ্ন আসতেই পারে। এটি গ্রীষ্মকালে ভূমির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সৃষ্ট নিম্নচাপ এবং সমুদ্রের উচ্চচাপের কারণে সৃষ্ট বায়ু প্রবাহের ফলাফল। এর ফলে ভারী বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, বজ্র পৃথকীকরণ কীভাবে করা যায়? দেখো, বজ্র পৃথকীকরণ অনেকভাবে করা যায়। আগে সংজ্ঞাটা দিয়ে দাও যে বজ্র কাকে বলা হয় বা বজ্র পৃথকীকরণ কীভাবে হয়। যে যখন কোনো স্থানে বজ্র পদার্থ জমা হয় তখন সেখানে নানা ধরনের বজ্র একত্রিত হয়, সেগুলিকে আলাদা না করলে বজ্র ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। এই পদ্ধতিকে বলা হয় বজ্র পৃথকীকরণ। সংজ্ঞাটা গেল। এবার সংজ্ঞা যাওয়ার পর আমরা কী করব যে দেব কীভাবে করা যায়। এটি বিভিন্নভাবে করা যায়, যেমন জমি ভরাটকরণ, একটা জমি ভরাটকরণের মাধ্যমে, আর একটা কিসের মাধ্যমে না কম্পোস্টিংয়ের মাধ্যমে।
2 নম্বরে, তাই আমি দুটো দিয়েছি সংজ্ঞা সহ। চলো 3 নম্বরে অথবা দিয়ে কি প্রশ্ন আছে যে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে। তাহলে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে সেটা তো আমরা একটু দেখে নাও। বজ্রে পুনর্ব্যবহার বলতে ব্যবহৃত বা অপ্রয়োজনীয় বস্তু ও উপকরণকে প্রক্রিয়াজাত করে পুনরায় নতুনভাবে ব্যবহার উপযোগী করে তোলারকে বোঝায়। এটি একটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া, আর এটা সম্পদের অপচয় রোধ করে এবং পরিবেশের দূষণ কমাতে সহায়ক মানে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন কি আছে যে কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে মালনাদ আর একটা হচ্ছে ময়দান, যেটা কর্ণাটকের 2টি ভূপ্রাকৃতিক। পরবর্তী প্রশ্ন কি অথবা দিয়ে আছে যে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি। ভীষণ ইম্পর্ট্যান্ট, এটি একটু বই পড়লেই পেরে যাবে যে এটি জলকে পরিষ্কার এবং বিশুদ্ধ রাখতে সাহায্য করে, আরেকটা এটা পরিবেশকেও রক্ষা করে। দুটিই হবে, দুটিই দিয়ে দেবে তোমরা। পরবর্তী দেখো ধাপ চাষের গুরুত্ব কী। ধাপ চাষের গুরুত্ব হচ্ছে যে ভূমিক্ষয় রোধ হবে। প্রথম প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভূমিক্ষয়টা রোধ হবে, এবং দ্বিতীয়টা কি না জমির উর্বরতা ধরে রাখা, তার সাথে উর্বরতাটাকে কাজে লাগিয়ে জমিতে প্রয়োজনীয় শস্য উৎপাদন করা। 5 নম্বরের আরেকটা আছে দেখো অথবা দিয়ে যে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো। ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে প্রশ্নটি এবং মুখস্থও করে রাখবে, ঠিক আছে। যে ধারণযোগ্য উন্নয়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে, ঠিক আছে। এবং এটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক এবং পরিবেশ দিক দিয়ে একটা সমন্বিত উন্নয়নকে নির্দেশ করে। শেষে চলো উপগ্রহ চিত্র কাকে বলে। এর আগেও সেটা আলোচনা করেছি যে উপগ্রহ চিত্র হলো মহাকাশের যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত করা হয়, সেই উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট বস্তুর সংবেদ গ্রহণ করে। সেই উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট বস্তুর সংবেদ গ্রহণ করে ওই সংবেদকে কম্পিউটারের সাহায্যে মানচিত্রে পরিবর্তিত করা হয়। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগৃহীত সেই চিত্রাবলীকে উপগ্রহ চিত্র বলে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, এবং এই যে দুটো সেট করবো বলেছিলাম এটা হচ্ছে লাস্ট সেট, হ্যাঁ, মানে লাস্ট প্রশ্ন, লাস্ট সেট বলছি। আর তার আগে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট। প্রশ্নটি দেখো, উত্তরটি দেখো যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হলো এমন একটি মানচিত্র যেখানে স্পষ্টভাবে ভূগোলিক নয়, এটা ভৌগোলিক হবে। তোমরা একটু বানানটা ঠিক করে নিও, ভৌগোলিক হবে এটা, ঠিক আছে। ভৌগোলিক বিষয়গুলির উপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করা হয়। এই মানচিত্রে সাধারণত তথ্য ক্যারোগ্রাফি, জলবায়ু, তারপর বুয়াজ হুগলি, অর্থনীতি, এগুলো তোমরা দিও না, কারণ এগুলো এক্সট্রা এত মানে কী বলে কঠিন টার্ম না দিলেও চলে। তাহলে এখানে সাধারণত কি না কোনো তথ্য, জলবায়ু ইত্যাদি উপস্থাপন করা হয়। এই মানচিত্র ব্যবহার করা হয় শিক্ষার উদ্দেশ্য, গবেষণা, পরিকল্পনা, অন্যান্য প্রক্রিয়ায়, ঠিক আছে। তাহলে আবার আমরা পরবর্তী সেটে আসব। এই সেটটি তোমরা ততক্ষণ দেখে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে ভিডিওটি এই পর্যন্তই।